আসসালামু আলাইকুম। আমরা ন্যারেশনের লাস্ট পার্টে এসেছি। আমরা মিসাইল টেকনিকের মাধ্যমে ন্যারেশন সলভ করব। আপনি যদি চাকরি প্রার্থী হন, এসএসসি বা এসএসসি প্রার্থী হন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমরা গত দুইটি পর্বে দেখিয়েছিলাম যে ন্যারেশনের বেসিক কিভাবে আপনি তুলবেন মিসাইল টেকনিকের মাধ্যমে। পাশাপাশি আপনি যে কোনো ধরনের কোশ্চেন, বিশেষ করে বাংলাদেশের 11 থেকে 20তম গ্রেডের যে পরীক্ষাগুলো হয়, ওই লেভেলের চাকরির কোশ্চেনগুলো কিভাবে সলভ করবেন, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম এবং আমরা বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করছিলাম। আমরা আসলে এক্সক্লেমেটরি সেন্টেন্স রিলেটেড যতগুলি চাকরির পরীক্ষার কোশ্চেন আছে আমরা সেইগুলো সলভ করব এবং এই কোশ্চেনগুলো আমাদের এসএসসি, এইচএসসি, পাশাপাশি যারা ইউনিভার্সিটি অ্যাডমিশনের পরীক্ষা দেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। হুবহু এই কোশ্চেনগুলো আপনারা পাবেন। অথবা আমরা হিউজ পরিমাণ বিগত সালের কোশ্চেন সলভ করব। আপনারা যারা অনলাইনে এসেছেন অবশ্যই নোটটা আগে লিখে নেবেন অথবা স্ক্রিনশট দিয়ে নেবেন। নোট লিখবেন অথবা স্ক্রিনশট দিয়ে নেবেন, তাহলে যেটা সুবিধা হবে, আপনার বুঝতে সুবিধা হবে, আপনি খুব ইজিলি বুঝতে পারবেন ইনশাল্লাহ। কিয়া চৌধুরী বলছে, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। বাইজিৎ মিয়া, ন্যারেশন নো প্রবলেম, একদম স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ ন্যারেশনের সমস্যা থাকবে না। আমরা এর পরবর্তীতে আরো ক্রিটিক্যাল কিছু গ্রামাটিক্যাল পার্ট শিখবো মিসাইল টেকনিকের মাধ্যমে। ইনশাল্লাহ যতগুলো গ্রামাটিক্যাল পার্ট আমরা শিখবো সবই মিসাইল টেকনিকের মাধ্যমে এবং আমাদের চাকরির জগতে যত কোশ্চেন আছে আমরা সবগুলোই সলভ করব। যদি আনন্দ বুঝায়, যদি আনন্দ বুঝায় তাহলে আপনি কি ব্যবহার করবেন? এক্সক্লেম উইথ জয়। আনন্দ বুঝাইলে ব্যবহার করবেন এক্সক্লেম উইথ জয়। আর যদি দুঃখ বুঝায় আপনি ব্যবহার করবেন এক্সক্লেম উইথ সরো অথবা সরফুলি। সরফুলি অথবা গিরিফট, আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারবেন। বাট সব থেকে জনপ্রিয় ওয়ার্ড যেটা সেটি হচ্ছে সরো। আপনি সরোটাই ব্যবহার করবেন। আপনি সরফুলিও ব্যবহার করতে পারেন অথবা এই গিরিফটও ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আর যদি অবাক হওয়া কিছু বুঝায় আপনি ব্যবহার করবেন এক্সক্লেম উইথ ওন্ডার। এক্সক্লেম উইথ ওন্ডার। আর যদি আপনি কোনোটাই না বুঝেন, অর্থাৎ আনন্দ বুঝায় না দুঃখ বুঝায় ওই সেন্টেন্সটি দ্বারা, না অবাক হওয়া বুঝায়, এটির কোনোটি যদি আপনি না বুঝেন আপনি ব্যবহার করবেন জাস্ট এক্সক্লাইম। আপনি জাস্ট এক্সক্লাইম এই শব্দটি ব্যবহার করবেন। এবং এই যে কমা কোটেশন আছে, কমা কোটেশন উঠে কি হবে? কমা কোটেশনে উঠে হবে ড্যাট। কিন্তু আপনারা 90% যে জায়গাটা ভুল করবেন সেই বিষয়টা একটু গুরুত্ব দিবেন। মনে রাখবেন অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের রিপোর্টিং ভার্বের পরে যে অবজেক্ট থাকে এই অবজেক্টটি লেখা হারাম। কি বলছি? রিপোর্টিং ভার্বের পরে যে অবজেক্ট থাকবে এই অবজেক্টটি লেখা সম্পূর্ণ আপনার জন্য হারাম। কেন হারাম? যদি আপনি ওই অবজেক্টটি আবার লেখেন তাহলে আপনি নাম্বার পাবেন না, পাবেন না, পাবেন না। এটা হচ্ছে মূল কথা। আপনি যতই শুদ্ধ লেখেন, যতই সুন্দর লেখেন, যতই ভালো লেখেন, আপনি নাম্বার পাবেন না। আপনারা বুঝলেন কিনা একটু কমেন্ট করবেন এবং যারা অনলাইনে আছেন দয়া করে লাইভটি প্রথম থেকে শেয়ার করে দিবেন। আমি আজকের হিউজ পরিমাণ প্রিভিয়াস কোশ্চেন সলভ করবো, পাশাপাশি এক্সেপশনাল রুল যতগুলি আছে যেগুলো আমাদের পরীক্ষাতে আসে আমরা সেগুলো সলভ করবো ইনশাল্লাহ। আমরা খাদ্য অধিদপ্তরের কোশ্চেন দিয়ে শুরু করবো, কারণ আপনাদের অনেকেরই খাদ্য অধিদপ্তরের কোশ্চেন আছে, সামনে পরীক্ষা আছে আর কি। এবং এই পরীক্ষাতে অনেক ক্রিটিক্যাল কোশ্চেন হয়, বিশেষ করে খাদ্য অধিদপ্তরের কোশ্চেনগুলো খুবই ক্রিটিক্যাল হয় এবং এমসিকিউ ক্যাটাগরি কোশ্চেন হয় বেশি। আমরা ওই ধরনের কোশ্চেন কিছু সলভ করবো। হি সেইড উড দ্যাট আই ওয়্যার দিস। হি সেইড উড দ্যাট I wear this.
হি সেড উড দ্যাট আই ওয়্যার রিচ। কোথার কোশ্চেন? খাদ্য অধিদপ্তর। দেখেন আমি প্রত্যেকটি কোশ্চেন আপনাদের এইভাবে প্রিভিয়াস কোশ্চেন সলভ করাবো। আমি আপনাকে করাবো এমসিকিউ কোশ্চেন, এমসিকিউ কোশ্চেনে আপনাকে সলভ করাবো, কিন্তু আমি বেসিকটা এমন ভাবে তুলবো লিখিতর মতো করে। তাহলে আপনি 11 থেকে 20তম গ্রেডের কম্পিউটার অপারেটর, স্যাট লেভিকম কম্পিউটার অপারেটর, এই লেভেলে যে পরীক্ষাগুলো আছে অফিস সহায়ক থেকে শুরু করে, আপনার খুবই ইজি হয়ে যাবে যদি বেসিক তুলতে পারেন ন্যারেশনের। যে গ্রামারটাই আমি করাই, আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পরবর্তীতে আবার একটু ক্লাস নিব। একটা খারাপ লোক ছিল, তার একটা বউ ছিল, 4টা গার্লফ্রেন্ড ছিল, এই কথাটা মনে রাখতে পারলে আপনার জিন্দগিতে কখনো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ভুল হবে না ইনশাল্লাহ। ওটার উপর পরবর্তীতে আমি ইনশাল্লাহ আবার একটি ক্লাস নিব। আমরা একটু এই কোশ্চেনটা দেখি। হি সেড উড দ্যাট আই ওয়্যার রিচ। হ্যাঁ, হি সেড উড দ্যাট আই ওয়্যার রিচ, খাদ্য অধিদপ্তরের কোশ্চেন, এক্সক্লেমেটরি সেন্টেন্স। একটু দেখেন, আপনি এই সেন্টেন্স দ্বারা যখন কিছুই বুঝবেন না যে আসলে এটা আনন্দ বোঝাচ্ছে, দুঃখ বোঝাচ্ছে, না কষ্ট বোঝাচ্ছে, না অবাক হওয়া বোঝাচ্ছে, যখন এমন কিছুই বুঝবেন না তখন আপনি ব্যবহার করবেন এক্সক্লেইম। কি বলছি? এক্সক্লেইম। তাহলে কি লিখবেন? হি এক্সক্লেইম। এবং কমা কোটেশনটি কি হবে? কমা কোটেশন উঠে হবে দ্যাট, দ্যাট। এখন এই যে উড দ্যাট এক্সক্লেমেটরি সেন্টেন্সের জন্য উড দ্যাট যদি থাকে, তাহলে আপনি যখন এই ধরনের সেন্টেন্স ন্যারেশন করবেন বেসিক্যালি এই শব্দটা আপনি বাদ দিয়ে দিবেন। একটু লিখে রাখবেন আপনারা, আমাদের লিখিততে কিন্তু এই ধরনের বাক্য আসে না, এমসিকিউতে আসে বাট লিখিততে আসে না। আপনি যখন উড দ্যাট পাবেন তখন বেসিক্যালি এই শব্দটা আপনি বাদ দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার জন্য কি থাকে? দেওয়ার পরে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পাওয়া যায়। আপনি এই শব্দটা লিখবেন, একটু খেয়াল করলে আপনি বুঝবেন এটা আছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স, আছে V2। আর যদি V2 থাকে তাহলে আপনি অবশ্যই সেটি হ্যাড, হ্যাড প্লাস V3 এই ফরম্যাটে লিখবেন। যখনই আপনি ন্যারেশনে V2 পাবেন তখনই আপনি ওই ন্যারেশনটা কোন ফরম্যাটে লিখবেন? হ্যাড প্লাস V3। তাহলে আপনি কি লিখবেন? এখানে আছে আই কোন পারসন? ফার্স্ট পারসন। আমি লিখছিলাম অন সমান অন। কাদের কাদের মনে আছে একটু কমেন্ট করবেন। অন সমান অন এর অর্থ কি ছিল? অন সমান অন এর অর্থ ছিল যদি সাবজেক্ট ফার্স্ট পারসন হয় তাহলে সেটা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এক সমান এক, জিনিসটা একটু বুঝেন। এক সমান এক মানে কি? এটা ফার্স্ট পারসন। এই ফার্স্ট, FIRST, ফার্স্ট, ফার্স্ট মানে সবসময় অন বোঝায়, অন বোঝায় কিনা। এখন এই যে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে 1 নাম্বার। হ্যাঁ, আর যদি অবজেক্ট থাকতো, অবজেক্ট হতো 2 নাম্বার। যেহেতু এক সমান এক, পার্সন পরিবর্তন করার নিয়ম 1 সমান 1, 2 সমান 2, 3 সমান প্লাস। হ্যাঁ, 1 সমান 1, 2 সমান 2, 3 সমান প্লাস। তাহলে এটা ফার্স্ট পারসন। এটা ফার্স্ট পারসন কার কাছে যাবে? সরাসরি আসবে হির কাছে। তাহলে এখানে কি বলবে? হি। এখন এখানে যেহেতু ওয়ার আছে তাহলে আপনি কি লিখবেন? হ্যাড প্লাস V3। তাহলে এখানে কি লিখবেন? হ্যাড। আর এই যে এম ইজ আর ওয়াজ ওয়ার, মনে রাখবেন এম ইজ আর বা ওয়াজ ওয়ার, এটার যদি বলে V3 কি তাহলে আপনি লিখবেন বিন। V3 কি বলছি? বিন, BEEN, বিন। তারপরে কি আছে? এই যে রিস, রিস, বিন। এটা হচ্ছে উত্তর। যদি বুঝে থাকেন দয়া করে একটু কমেন্ট করবেন। যদি বুঝে থাকেন দয়া করে একটু কমেন্ট করবেন। বুঝে থাকলে একটু কমেন্ট করবেন যদি আপনি বুঝতে পারেন। এম ইজ আর ওয়াজ ওয়ার এই শব্দগুলোকে বলে বি ভার্ব, আর এই বি ভার্বের V3 বিন। আচ্ছা, আমরা আরো কিছু কোশ্চেন সলভ করি। মুক্তার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আরো কিছু কোশ্চেন সলভ করবো আজকের এক্সক্লেমেটরি সেন্টেন্স রিলেটেড। যারা আজকের লাইভে থাকবেন, যদি আপনার কোনো পরীক্ষায় কখনো এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে বলে আপনি ন্যারেশন করেন, আপনি নিশ্চিত থাকেন আজকের ক্লাসটি করার পরে আপনার ইনশাল্লাহ ভুল হবে না, হবে না, হবে না, ইনশাল্লাহ ভুল হবে না। যদি আপনি বুঝে থাকেন আপনার ইনশাল্লাহ এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন জিন্দেগিতেও ভুল হবে না। আর আমি যতগুলো কোশ্চেন আপনাকে সলভ করাবো প্রত্যেকটি কোশ্চেন প্রিভিয়াস কোশ্চেন, প্রত্যেকটি কোশ্চেন আমাদের চাকরির কোশ্চেন। এই চাকরির কোশ্চেনগুলো যখন আমি আপনাকে বেসিক তুলে তুলে শিখাবো তাহলে আপনার কেন ভুল হবে, আপনার কেন ভুল হবে, আপনার কেন ভুল হবে, এটা হচ্ছে মূল কথা। ইনশাল্লাহ সাথে থাকবেন। ভিডিওটি যারা অনলাইনে আছেন দয়া করে শেয়ার দিয়ে দিবেন। আমরা আরো কিছু প্রিভিয়াস কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। He said, what a pity. He said, what a pity. কি বলছে? He said, what a pity. প্রাথমিক সহকারী শিক্ষকের কোশ্চেন। কত সাল? 19 সাল এবং 12 সাল ছিল। হ্যাঁ, 19 সাল এবং 12 সাল। He said, what a pity. প্রাথমিক সহকারী
শিক্ষক 2019 এবং 12, প্রাথমিক সহকারী শিক্ষক 2019 এবং 12, আরো কয়েক জায়গাতে এই কোশ্চেনটি আসছে। দেখবেন হি সেড হোয়াট এ পিটি। হ্যাঁ, এই সেন্টেন্সটার উত্তর কি হবে সবাই কমেন্ট করবেন, সবাই কমেন্ট করবেন। আজকে এক্সক্লেমেটরি সেন্টেন্স রিলেটেড যত প্রিভিয়াস কোশ্চেন আছে আমরা ইনশাআল্লাহ সবই সলভ করব এবং আমি এমসিকিউ কোশ্চেন গুলো আপনাকে বেসিক তুলে দেবো ইনশাআল্লাহ, সাথে থাকবেন। এটা দেখবেন আপনারা, এই শব্দ দ্বারা যখন আপনি কিছুই বুঝবেন না যে এটা আসলে আনন্দ বুঝায়, দুঃখ বুঝায়, না অবাক হওয়া বুঝায়, না কি বুঝায়, তখন আপনি কি ব্যবহার করবেন? এসক্লাইম। কি ব্যবহার করবেন? এসক্লাইম, যেটা আমি প্রথম ফরম্যাট দিয়েছিলাম। যারা পরবর্তীতে একটু লেট করে আমার লাইভে অন হলেন, তারা ভিডিও শেষে আমি সেভ করে রাখবো, নেভার ডিলেটেড, কখনো ডিলিট হবে না। আপনি ভিডিওর প্রথমে আবার দেখবেন, স্ক্রিনশট নেবেন অথবা খাতায় নোট করে নেবেন, তারপরে আবার এই ভিডিওটি দেখবেন, তাহলে দেখবেন আপনার ইনশাল্লাহ ভুল হবে না। প্রথমে যেটা লিখছিলাম ওইটা একটু আপনি বুঝে নেবেন, একটু খেয়াল করেন। তাহলে আপনি কি লিখবেন? যখন কিছুই বুঝবেন না তখন কি লিখবেন? আপনি লিখবেন এসক্লাইম। তাহলে কি লিখবেন এখানে? এসক্লাইম। আর কমা কোটেশন ওটা কি হবে? যেহেতু এক্সক্লামেটরি সেন্টেন্স, কমা কোটেশন ওটাই হবে দ্যাট। এখন হোয়াট এ পিটি, এর ভিতরে কি কোনো সাবজেক্ট ভার্ব আছে? আমার মনে হয় না হোয়াট এ পিটির ভিতরে কোনো সাবজেক্ট ভার্ব আছে। হ্যাঁ, হোয়াট এ পিটির ভিতরে কোনো সাবজেক্ট ভার্ব যেহেতু নাই, তাহলে আপনি এক্সক্লামেটরি সেন্টেন্সে ইট ইজ ধরে নেবেন। কি ধরবেন? ইট ইজ। যখন সাবজেক্ট ভার্ব আপনি এক্সক্লামেটরি সেন্টেন্সে পাবেন না, তখন আপনি এই ইট এবং এই ইজ এটা ধরে নেবেন, মনে করবেন এটা আছে, ইট ইজ। তাহলে আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব সবসময় বাক্যের শেষে থাকে। কোথায় থাকে? বাক্যের শেষে থাকে। হোয়াট এ পিটি মানে আপনার এখানে ইট ইজ, এটা সাবজেক্ট ছিল, এটা উজ্জ আছে। তাহলে আপনি ইটটা কোন পার্সন? থার্ড পার্সন। আমরা জানি পার্সন পরিবর্তন করার নিয়ম কি? পার্সন পরিবর্তন করার নিয়ম হচ্ছে 1 সমান 1, 2 সমান 2 এবং 3 সমান কোরাস। অর্থাৎ যদি সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তাহলে সেটা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। কোন সাবজেক্ট? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। ফার্স্ট পার্সন হইলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, অর্থাৎ 1 সমান 1। আর যদি সেকেন্ড পার্সন হয় তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, অর্থাৎ 2 সমান 2। আর যদি থার্ড পার্সন হয় তবে সেটা কখনো পরিবর্তন হয় না। এটাই ছিল আমাদের পার্সন পরিবর্তন করার সংকেত। এখন দেখেন আপনি বাক্যের প্রথমে কি লিখবেন? ইট। ইট লিখলেন। এখন ইজ থাকলে কি হয়? ইজ থাকলে হবে ওয়াজ, ইট ওয়াজ। আর যদি আপনি গ্রেট শব্দটা পান, মনে রাখবেন গ্রেট শব্দটা পাইলে আপনি অবশ্যই লিখবেন গ্রেট, GREAT, গ্রেট অথবা ভেরি। ঠিক আছে, গ্রেট অথবা ভেরি। হ্যাঁ, তাহলে আমরা কি লিখবো? ইট ওয়াজ এ গ্রেট পিটি। ইট ওয়াজ এ গ্রেট পিটি। আশা করি আপনারা বুঝতে পারছেন। ইট ওয়াজ এ গ্রেট পিটি। আমরা আরো কিছু কোশ্চেন লিখি, তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন এবং আপনাদের যে ভুলগুলো হয়, যে আপনারা অনেক ক্ষেত্রে অবজেক্ট লিখে ফেলেন। অবজেক্ট লিখলে কিন্তু আপনি কোনোভাবে নাম্বার পাবেন না, এটা মনে রাখবেন। অবজেক্ট লিখলে আপনি নাম্বার পাবেন না। যেমন আমি আরেকটি বাক্য লিখি, জনতা ব্যাংকের কোশ্চেন। হি সেড টু হার হোয়াট এ কোল্ড ডে। হ্যাঁ, হি এখন আপনি আরো ক্লিয়ার হবেন। হি সেড টু হার হোয়াট এ কোল্ড ডে। হি সেড টু হার হোয়াট এ কোল্ড ডে। দেখেন এটা কোথার কোশ্চেন? এটা জনতা ব্যাংকের কোশ্চেন। জনতা ব্যাংক কত সালের কোশ্চেন সেটাও বলি। এটি জনতা ব্যাংকের সহকারী নির্বাহী অফিসার 17, সহকারী নির্বাহী অফিসার 2017 কোশ্চেন। এই কোশ্চেনটা আমরা সলভ করবো। আপনারা একটু দয়া করে কমেন্ট করবেন হি সেড টু হার হোয়াট এ পিটি, হোয়াট এ কোল্ড ডে, এটা উত্তর কি হবে? একটু দয়া করে কমেন্ট করেন। এই কোশ্চেনটা আপনাদেরকে কেন কমেন্ট করতে বলছি? কারণ আপনার ভুল হতে পারে, আমি নিশ্চিত আপনার ভুল হতে পারে। আপনি যদি ভুল করেন তাহলে আমি আপনাকে শিখিয়ে নিতে পারবো, আর আপনি যদি সঠিক করেন আলহামদুলিল্লাহ আপনি বস হয়ে গেলেন, আপনার আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। অতএব আপনি দয়া করে কমেন্ট করুন। যারা অনলাইনে আছেন দয়া করে অবশ্যই কমেন্ট করবেন। আপনি ভুল করলে আমি আপনাকে ধীরে ধীরে শিখিয়ে নিব, 100% ইনশাল্লাহ শিখে নিব। আর যদি আপনি পারেন তাহলে আপনি শিখে গেলেন। কারণ এই ধরনের কোশ্চেন, এই কোশ্চেনটার ভিতরে 2টা কুলু আছে, 2টা জায়গায় আপনার ভুল হওয়ার সম্ভাবনা আছে এবং এই ধরনের কোশ্চেন আমাদের চাকরি পরীক্ষাতে হিউজ পরিমাণ আসে। আমি আবারও বলি, আমি আপনাকে পড়াবো, এমসিকিউ কোশ্চেন সলভ করাবো, কিন্তু লিখিতর মতো। কেন লিখিতর মতো করাবো? যাতে করে আপনার বেসিকটা আরো স্ট্রং হয়।
এই কারণে আমি লিখিত মতো করে করাবো। আচ্ছা, আপনারা অনেকে কমেন্ট করেন নাই, আমি দেখছি না, কমেন্ট করছেন আমি দেখছি না। আচ্ছা ঠিক আছে, আমি কোশ্চেনটা সলভ করে দিই। আপনারা দেখেন এই ধরনের কোশ্চেন কিভাবে সলভ করবো এটা দেখবেন। আমি বলছিলাম হট এ কুল ডে এর ভিতরে কোনো সাবজেক্ট ভার্ব নাই। হট এ কুল ডে এটার ভিতরে কোনো রকমের সাবজেক্ট ভার্ব নাই। যখন সাবজেক্ট ভার্ব নাই তখন আপনি কি ধরবেন? তখন আপনি ধরবেন ইট ইজ। ইট ইজ এটা আপনি ধরে নিবেন। যখন সাবজেক্ট ভার্ব নাই তখন আপনি ইট ইজ ধরে নিবেন। তাহলে আপনি কি লিখবেন? বাক্যের প্রথমে লিখবেন হট এ কুল ডে। হ্যাঁ, আপনি অবাক হওয়া লিখতে পারেন, যখন কিছুই বুঝবেন না এক্সক্লাইম লিখবেন। তাহলে আমরা কি লিখবো? হি এক্সক্লাইম, হি এক্সক্লাইম ড্যাট। কেন ড্যাট? এখন খেয়াল করেন, আপনি এক্সক্লাইম দিলেন, দেওয়ার পরে আপনি কি হাল লিখবেন? আপনি এক্সক্লেম দিলেন, দেওয়ার পরে কি হাল লিখবেন? হাল লেখা যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না, থাকবে না, থাকবে না, থাকবে না, এটা থাকবে না। এত পরিমাণ দাগাইলাম, এটার উপরে রাগ দেখাইলাম যাতে আপনার ভুল না হয়, এই জিনিসটা মাথায় রাখবেন। আমি কিন্তু প্রচন্ড পরিমাণে হারের উপর রাগ দেখাইছি, কারণ এটা যেন আপনি ভুল না করেন। আপনি সবসময় মনে রাখবেন, আপনি হি লিখলেন, হ্যাঁ এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই এক্সক্লেম লিখলেন, কিন্তু আপনি অবজেক্ট লিখবেন না। অবজেক্ট লিখলে আপনি 0 পাবেন, এই কারণে আপনি অবজেক্টটি লিখবেন না, তাই আমি এত পরিমাণ দাগালাম। এরপরে কি আছে এখানে? সাবজেক্ট কি আছে? ইট। ইট ইজ থাকলে কি হয়? ইজ থাকলে হয় ওয়াজ। এই যে গ্রেট ভেরি থাকার জন্য কি হবে? ভেরি। ভেরি কোল্ড ডে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ধরনের কোশ্চেন আছে, আরো সলভ করবো, অনেক কোশ্চেন সলভ করাবো। হ্যাঁ, হুমায়ুন কবির বলছে হি ক্লেম দ্যাট ইট ওয়াজ এ ভেরি কোল্ড ডে। থ্যাংক ইউ ভেরি মাচ। উত্তর ঠিক আছে, উত্তর ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। কেয়া বলছে হি ক্লেম উইথ ওন্ডার ইট ওয়াজ ভেরি কোল্ড ডে। এ কোথায় গেল? কেয়া এ কোথায় গেল? এ দিতে হবে, আর্টিকেল ব্যবহার না করলে আপনি 0 পাবেন। আর্টিকেল দিতে হবে, আর্টিকেলের আলাদা ব্যবহার আছে। আচ্ছা, আরো একটি শিক্ষক নিবন্ধনে কোশ্চেন করব। নাসিমা সেইড হোয়াট এ ফাইন পিকচার ইট ইজ। নাসিমা সেইড হোয়াট এ ফাইন পিকচার ইট ইজ। নাসিমা সেইড, হ্যাঁ, হোয়াট এ ফাইন পিকচার ইট ইজ। এটা উত্তর কি হবে? আপনি একটু কমেন্ট করবেন। নাসিমা সেইড হোয়াট এ ফাইন পিকচার ইট ইজ। প্রাথমিক সহকারী শিক্ষক 2012। প্রাথমিক সহকারী শিক্ষক 2012 কোশ্চেন। প্রাথমিক সহকারী শিক্ষক 2012 কোশ্চেন। নাসিমা সেইড হোয়াট এ ফাইন পিকচার ইট ইজ। আমি কিন্তু গতকালকে দেখিয়েছিলাম আপনাদেরকে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের কি পরিমাণ আমাদের প্রিভিয়াস কোশ্চেন আছে। বিশেষ করে প্রাথমিক, আপনারা যারা প্রাইমারি পরীক্ষা দিবেন, হ্যাঁ যারা মাধ্যমিক শিক্ষক নিবন্ধনের পরীক্ষা দিবেন, আর যারা আমাদের 11 থেকে 20তম গ্রেডের ভাইরা পরীক্ষা দেন, এই কোশ্চেনগুলোই বারবার আসে। হ্যাঁ, এটা জলের মতো পরিষ্কার। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টের যে নিয়ম, এই নিয়মের মধ্যে সত্য। কি সত্য? এই কোশ্চেনগুলো হুবু আমাদের 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষাতে আসে। এটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টের মতো সত্য। দেখেন, আমরা যদি বলি নাসিমা সেইড হোয়াট এ ফাইন পিকচার ইট ইজ। হোয়াট এ ফাইন পিকচার ইট ইজ। এখন আপনারা বলেন এই সেন্টেন্স দ্বারা আনন্দ বুঝায়, দুঃখ বুঝায়, না কষ্ট বুঝায়? আপনারা বলবেন আনন্দ বুঝায়, দুঃখ বুঝায়, না কষ্ট বুঝায়? আমি ধরে নিলাম আপনি পাগল হইলেন। কি হইলেন? পাগল হইলেন। আপনি বুঝলেন না আনন্দ বুঝাচ্ছে না দুঃখ বুঝাচ্ছে। অবাক হওয়া বুঝাইলে ওন্ডার দিবেন, হয়ে যাবে, ভুল হবে না। আপনি কষ্ট পাইলে সর দিবেন, গিরিপ দিবেন, সরফুলি দিবেন। এই বাক্য দ্বারা কখনো কষ্ট পাওয়া বোঝায় না। তাহলে আপনি ওন্ডার ব্যবহার করতে পারেন। আর যদি আপনি কনফিউশনে থাকেন, আপনি যদি এটা ব্যবহার করতে না চান, আপনি সরাসরি ব্যবহার করবেন কি? এক্সক্লেইমড। মাঝে মাঝে পাগল হওয়া ভালো। তাহলে কি লিখবেন এখানে? এক্সক্লেইমড। নাসিমা এক্সক্লেইমড। কমা কোটেশনটি কি হবে? কমা কোটেশনটি হবে ড্যাট।
কমা কোটেশনটি কি হলো, ড্যাট। তাহলে নাসিমা এক্সক্লাইম ড্যাট। এখন লাগবে সাবজেক্ট। আমরা জানি এক্সক্লামেটরি সেন্টেন্সের সাবজেক্ট সবসময়, সাবজেক্ট এবং ভার্ব সবসময় বাক্যের কোথায় থাকে, বাক্যের শেষে থাকে। তাহলে আমরা ইটটাকে নিয়ে আসবো। তাহলে ইটটাকে নিয়ে আসেন, ইট ইজটার পরিবর্তে কি হবে, ওয়াজ হবে। কারণ আমরা জানি টেন্স পরিবর্তন করার নিয়ম 4 সমান 4 আর 2 সমান 2। এটা ছিল আমাদের টেন্স পরিবর্তন করার নিয়ম। কারণ 4 সমান 4 মানে প্রেজেন্টের 4টা সমান পাস্টের 4টা। তাহলে 4 সমান 4, প্রেজেন্টে 4 সমান পাস্টের 4। প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট অনুযায়ী করবেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্টে 4 সমান পাস্টের 4। আর যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে আপনি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে আপনি পাস্ট পারফেক্ট অনুযায়ী করবেন। পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট, আর পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু মাগার পাস্ট পারফেক্ট কোনো পরিবর্তন হবে না, এটা মনে রাখবেন। পাস্ট পারফেক্ট কোনো পরিবর্তন হবে না, এটা মনে রাখবেন। ইনডিফিনিট হলে পারফেক্ট হবে, কিন্তু পারফেক্ট হলে পারফেক্ট থেকে যাবে, এটা হচ্ছে মূল কথা। তাহলে দেখেন, নাসিমা এক্সক্লাইম উইথ দ্যাট ইট ওয়াজ, এখানে আর্টিকেল আছে এ আর এই হোয়াট থাকার জন্য কি দিবেন, ভেরি বা গ্রেট দিবেন। ইট ওয়াজ এ গ্রেট, এটা যে গ্রেট না ভেরি দেন, এটা যে ভেরি ভেরি ফাইন পিকচার। আশা করি আপনারা বুঝতে পারছেন এটা। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা আরো কিছু প্রিভিয়াস কোশ্চেন লিখবো। তারপরে আজকে আমরা এক্সেপশনাল কিছু নিয়ম শিখবো, যে নিয়মগুলো আমাদের খুব 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 বেশি পরীক্ষাতে আসে। হুমায়ুন কবির ভাই, ইট ওয়াজ এ ফাইন পিকচার, ওর আগে একটু আপনাকে ভেরি শব্দটাও লিখতে হবে, ঠিক আছে ভাই? হট থাকার জন্য ভেরি শব্দটা একটু লিখবেন, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। জলিল ভাই কেমন আছেন? জলিল ভাই লাইভ আছেন, কেমন আছেন? জলিল ভাই নিয়মিত ক্লাস দেখবেন ইনশাল্লাহ। ন্যারেশনের বা আপনার আমি বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের কোশ্চেনগুলো সলভ করাই, ইনশাল্লাহ সমস্যা থাকবে না। চাকরি পরীক্ষার ইনশাল্লাহ কোনো কোশ্চেনই সমস্যা থাকবে না। আমরা দেখি, alas I am ruined. He said, alas I am ruined. He হেমন্ত। কোশ্চেনটা এইভাবে আছে, প্রাইমারি 10 হেমন্ত, মনে আসো 2010 সালের কোশ্চেন। তাহলে কি বলছে, হি সেইড এলাস আই এম রুইন্ড। রুইন মানে হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া, ঠিক আছে? রুইন থাকতে পারে অথবা আনডান থাকতে পারে, এটা মনে রাখবেন। রুইন অথবা আনডান, এই দুইটা শব্দ পরীক্ষাতে বেশি আছে এলাস দিয়ে। যদি এলাস দিয়ে কোশ্চেন হয় তাহলে পরীক্ষাতে আসছে রুইন, বাট আমি এলাসটা আনডানটা দিয়ে দিলাম। যদি এলাস দিয়ে কোশ্চেনটা হয় তাহলে ম্যাক্সিমাম আমাদের যে কোশ্চেনটি আসে লিখিত বা এমসিকিউ পরীক্ষায় সেটা হচ্ছে আই এম রুইন্ড, হায় আমার ধ্বংস হয়েছে, অথবা আই এম আনডান, হায় আমার ক্ষতি হয়েছে। ধ্বংস হয়েছে অথবা ক্ষতি হয়েছে, দুইটা শব্দই কিন্তু আসলে দুঃখ কষ্ট জর্জরিত একটা সেন্টেন্স, অর্থাৎ কষ্ট পাওয়া সেন্টেন্স। তাহলে আপনি এখানে স্পষ্ট আপনি হলেন যেটা কষ্ট পাওয়া বোঝায়, দুঃখ পাওয়া বোঝায়। সেই ক্ষেত্রে আপনি সরাসরি কি লিখবেন, কি লিখবেন, ছরফুলি অথবা গ্রিপ্ট, ছরফুলি অথবা গ্রিপ্ট। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা লিখবেন ছড়ো। তাহলে এই কোশ্চেনের উত্তরটা আমরা একটু করি। দেখেন আমরা কি লিখব, হি এক্সক্লেইম উইথ সরো দ্যাট, হি এক্সক্লেইম উইথ সরো দ্যাট। এই পর্যন্ত ঘটনা আমার শেষ, এই পর্যন্ত ঘটনা শেষ। এই এলাস দ্বারা দুঃখ পেয়েছিলাম তাই এক্সক্লেইম উইথ সরো লিখলাম, আর এই কমা কোশ্চেনে উঠে দ্যাট লিখলাম। এখন লাগবে আপনার কি সাবজেক্ট, এটা কোন পারসন, এটা ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন হলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, সাবজেক্ট সবসময় 1 নাম্বার। তাহলে ওয়ান সমান অন, এটা সূত্র। তাহলে এখানে কি লিখবেন, হি, এখানে কি লিখবেন, হি। এম আছে তাহলে কি হবে, ওয়াজ, হি ওয়াজ রুইন, RUINED, রুইন্ড। হ্যাঁ, এটা হচ্ছে উত্তর, বা আনডান, রুইন বা আনডান। আশা করি আপনারা বুঝতে পারছেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আরো একটি কোশ্চেন লিখবো, হেল্প শাউট দা বয়। হেল্প শাউট দা বয়। দেখেন আপনারা এই কোশ্চেনটা উত্তর লিখবেন, HELP, হেল্প শাউট দা বয়। এই কোশ্চেনের উত্তর কি হবে আসলে, হেল্প এক্সক্লেমেটরি সেন্টেন্স, কিন্তু হেল্প শাউট দা বয়। এই কোশ্চেনের উত্তর কি হবে, হেল্প শাউট দা বয়।
প্রাথমিক সহকারী শিক্ষক 2019 কোশ্চেন ছিল। প্রাথমিক সহকারী শিক্ষক 2019 কোশ্চেন, হেল্প হেল্প শাউট দা বয়। আসলে উত্তর কি হবে একটু কমেন্ট করবেন। হেল্প হেল্প শাউট দা বয়, উত্তর কি হবে একটু কমেন্ট করবেন। এক্সক্লামেটরি সেন্টেন্স, কিন্তু এটা এক্সক্লামেটরি সেন্টেন্সের কোনো নিয়মের মধ্যে পড়বে না, এটা সম্পূর্ণ একটা ব্যতিক্রম নিয়ম। আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা অবশ্যই এটা জেনে রাখবেন যে এক্সক্লামেটরি সেন্টেন্সের থেকেই দিবে, বাট সবগুলো আবার এক্সক্লামেটরি সেন্টেন্সে পড়বে না। কিছু কিছু সেন্টেন্স থাকে, কিছু কিছু শব্দ থাকে যেগুলো আসলে ওই নিয়মের মধ্যে পড়ে না। যেমন আমি আপনাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ শিখাইছিলাম, হি ট্রাইড হিজ বেস্ট। এটা দেখেন কোনো নিয়মে আপনি ফেলতে পারবেন না যে সে তার সর্বোত্তম চেষ্টা করলো, এটা আপনি নেগেটিভ কি করবেন, এটা কোনো নিয়মে পড়বে না। এটা সে তার সর্বোত্তম চেষ্টা করলো মানেটা কি, সে তার চেষ্টা ত্রুটি করিনি, তাহলে হি লেফট নো স্টোন আনটার্নড, সে তার চেষ্টা ত্রুটি করি নাই বা করিনি, এগুলো সম্পূর্ণ ব্যতিক্রম নিয়ম। তাহলে আপনারা এটাকে কি করবেন, দা বয়, কি লিখবেন, দা বয়, দা বয়, দা বয় শাউটেড, বালকটি চিৎকার করেছিল, কেন, কারণ হচ্ছে ফর হেল্প, ফর হেল্প। আপনারা মনে রাখবেন কবিতার অংশে বা বিভিন্ন ক্ষেত্রে কারণ বোঝাইতে ফরও ব্যবহার করা হয়, কারণ বোঝাইতে ফরও ব্যবহার করা হয়। কবিতার ক্ষেত্রে সব থেকে বেশি কারণ বোঝাইলে ফর শব্দটা ব্যবহার করা হয়। আপনারা যখন ইংলিশ কবিতা পড়বেন তখন দেখবেন যে কারণ বোঝানোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনারা ফর শব্দটা ব্যবহার করেন। তাহলে দা বয় শাউটেড ফর হেল্প, দা বয় শাউটেড ফর হেল্প, এটা হচ্ছে সঠিক উত্তর। আমরা এখন কিছু এক্সেপশনাল রুল শিখবো, যে রুলগুলো আমাদের এই চাকরিতে বেশি আসে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাসার্টিভ সেন্টেন্স বা ইম্পারেটিভ সেন্টেন্স বা সেন্টেন্সের বাইরে থেকে কোশ্চেন আসে, তখন আমরা আসলে ওইগুলো কিভাবে করব। আমি প্রথম ক্লাসে একটি সেন্টেন্স দেখিয়েছিলাম, ওইটা আজকের আবার একটু দেখিয়ে তারপরে সম্পূর্ণ এক্সপ্রেশনালে যাব। একটু আপনারা খেয়াল করবেন, একটু খেয়াল করবেন। আমরা এখন ব্যতিক্রমী ন্যারেশনগুলো চেষ্টা করব। যদি কোন সেন্টেন্সের ভিতরে, আমি প্রথম দিন দেখেছিলাম, আবার একটু দেখাই, এ কাওয়ার্ড, এ লায়ার, এ ফুল, এই তিনটে শব্দ যদি আপনি কোথাও পান, হ্যাঁ, যেমন হি সেইড হট, হি সেইড ইউ আর এ ফুল, ইউ আর এ ফুল, এ কাওয়ার্ড, এ লায়ার, এই ধরনের সেন্টেন্স হইতে পারে, এই ধরনের সেন্টেন্স হইতে পারে এবং অসংখ্যকবার পরীক্ষাতে আসে। এই ধরনের সেন্টেন্স অসংখ্যকবার পরীক্ষাতে আসে, হ্যাঁ, অসংখ্যকবার পরীক্ষাতে আসে। তখন কিভাবে হবে একটু খেয়াল করেন। কিয়া হি শাউটেড বিকজ অফ, এখানে বিকজ অফ আনবেন না, ফর দিবেন, ঠিক আছে। বিকজ অফ এর আবার ব্যবহার আলাদা। বিকজ অফ এর ব্যবহার হচ্ছে বিকজ অফ প্লাস সাবজেক্টের পসেসিভ কেস প্লাস বিইং, হ্যাভিং অথবা ভার্বের সাথে আইএনজি প্লাস এর বাকি অংশ। বিকজ অফ বা ইনস্পাইট অফ বা ডিসপাইট একটু ব্যবহার আছে। দেখেন আমি বলছি হি সেইড, সে বলল, ইউ আর এ ফুল, ইউ আর এ কাওয়ার্ড, ইউ আর এ লায়ার। তাহলে এই ধরনের সেন্টেন্স আপনি কিভাবে করবেন যখন এরকম বাক্য আপনার পরীক্ষাতে আসবে? অসংখ্য কোশ্চেন আছে, আমি আপনাদেরকে দেখাতে পারবো। ধরেন এই বাক্যটা আমি লিখছি, একটু গঠন লেখেন। গঠন হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস কল, CALLED, কল প্লাস অবজেক্ট, অবজেক্ট প্লাস উক্ত শব্দ, উক্ত শব্দ। আমরা এক্সেপশনাল রুলের শুরুতেই চলে আসলাম। এমন অনেক এক্সেপশনাল রুল লিখবো। তাহলে যদি বাক্য থাকে যে হি, এখানে লিখি হি সেইড টু মি, হি সেইড টু মি ইউ আর এ লায়ার, ইউ আর এ লায়ার, তুমি একজন মিথ্যুক। একটু খেয়াল করবেন, আপনারা কিন্তু ম্যাক্সিমাম কি করবেন, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মে করবেন, কারণ এখানে সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে, এখানে অবজেক্ট আছে। আপনি অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম করবেন, ভুল। অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মে যাবে না, এটা সম্পূর্ণ এক্সেপশনাল রুল। তাহলে আপনি কি করবেন, যেহেতু এখানে এ লায়ার শব্দটা আছে এবং একজন আরেকজনকে ডাকা অর্থে, ঠিক আছে, ডাকা অর্থে, এখন তাহলে আপনি কি লিখবেন, সাবজেক্ট হি কল্ড, হি কল্ড মি, অবজেক্ট আছে তাই অবজেক্ট লিখলাম, তাহলে হি কল মি কি, এ লায়ার। আপনি কি লিখলেন, এখানে সাবজেক্ট লিখলেন, হি কল লিখলেন, কল, অবজেক্ট লিখলেন, অবজেক্ট ছিল মি, মি লিখলেন। এখন উক্ত শব্দ, ড্যাট কিন্তু বলবে না, উক্ত শব্দ কি, এ লায়ার, এ লায়ার। আশা করি আপনারা বুঝতে পারছেন, উক্ত শব্দ এ লায়ার। যারা বুঝতে পারছেন দয়া করে একটু কমেন্ট লিখবেন যে ডান, ডান লিখবেন না। আপনারা যারা এখনো শিয়ার দেননি দয়া করে শিয়ার দিয়ে দিবেন।
দয়া করে শেয়ার দিয়ে দিবেন। আমি প্রতিদিন, আমি যত ব্যস্ত থাকি না কেন, যত সমস্যার মধ্যে থাকি না কেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ প্রতিদিন রাত 11টায় আপনাদের সাথে লাইভে আসার। লাইভে আসবো, নতুন নতুন একটি করে গ্রামার ধরবো এবং যে গ্রামারটি ধরবো ইনশাল্লাহ ওই গ্রামারটি শেষ করবো। পাশাপাশি ওই গ্রামার রিলেটেড যত চাকরির পরীক্ষার কোশ্চেন আছে ওই কোশ্চেনগুলো আমি সলভ করাবো। অতএব প্রতিদিন আমাকে পাবেন রাত 11টায়, আর আপনাদের পছন্দের টপিক নিয়ে থাকবো আমি। অতএব যারা আছেন লাইভে এই মুহূর্তে দয়া করে শেয়ার দিয়ে দিবেন। আপনার একটি শেয়ার আমাকে ইন্সপায়ার করবে, আর আমাকে ইন্সপায়ার করলে আমি যত বেশি ইন্সপায়ার হব, আপনি নিশ্চিত থাকবেন আমি তত বেশি ক্রেজি হয়ে আপনাদেরকে মিসাইল টেকনিক শেখাবো। আর এই মিসাইল টেকনিক এমন একটি মিসাইল টেকনিক যে আপনি যে কোনো ইংরেজি খুব সহজে উত্তর করতে পারবেন, যে কোনো ইংরেজি, বিশেষ করে চাকরির জগতে যে কোশ্চেনগুলো আসে। এবং আপনারা যারা রাইজিং সানে আছেন তারা জানেন আমি কিন্তু রাইজিং সান কম্পিউটার অ্যান্ড শর্ট অ্যান্ড ট্রেনিং সেন্টারে মিসাইল টেকনিক দিয়ে ইংরেজি পড়াই, এবং আমার জুন মাসে মিসাইল ইংলিশ গ্রামার বইটা প্রকাশিত হবে ইনশাল্লাহ। আরেকটি এক্সেপশনাল রুল দেখেন, যদি শুভেচ্ছা, কেমন শুভেচ্ছা, গুড মর্নিং, হ্যাঁ, গুড আফটারনুন অথবা নুন অথবা ইভিনিং, হ্যাঁ, এই শব্দগুলো শুভেচ্ছা বিনিময় শব্দে ব্যবহার করা হয়। হ্যাপি হ্যাপি নিউ ইয়ার অথবা হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে অথবা রমজান মুবারক, রমাদান মুবারক, অথবা কি হইতে পারে ঈদ মুবারক, ঈদ মুবারক, হ্যাঁ, সামনে রমজান আসতেছে তো রমজান মুবারকটাও দেখিয়ে দিই। অথবা হ্যাপি ড্যাশ ডে, হ্যাপি ড্যাশ ডে। ড্যাশ ডে বলতে কি, ক্রিসমাস ডে হতে পারে, হ্যাপি ভ্যালেন্টাইন ডে হতে পারে। আপনার যে দিন আছে দিবস, সেই দিবসের নামটা আপনি এখানে লিখে দিবেন। যদি এই ধরনের সেন্টেন্স আমাদের ন্যারেশনে দেয় তাহলে আমরা কিভাবে করব? হ্যাঁ, এই ধরনের সেন্টেন্স যদি ন্যারেশনে আসে আমরা কিভাবে করব? যদি এই শব্দগুলো থাকে, আসে মানে আসে, আপনাদেরকে দেখাবো আমি। আসে মানে আসে, কথা হলো এটাই, আসে মানে আসে, আসে না এই কথা বলা যাবে না, আসে মানে আসে। আপনারা দেখেন, আসে না মানে প্রাথমিক সহকারী শিক্ষক দেখেন কি বলছে, গুড মর্নিং। এই কোশ্চেনটা দেখেন, হি সেইডস 216 নাম্বার, আমার হাতের নিচে বরাবর কত জায়গাতে আসছে একটু চোখ দিয়ে দেখেন আপনারা, গুড মর্নিং মিস্টার কামাল। হ্যাঁ, তারপরে কোশ্চেনটা দেখেন, হি সেইড ফেয়ারওয়েল মাই ফ্রেন্ডস, এটা আরেকটা নিয়ম, এখানে যাবো একটু পরেই। এখানে দেখেন ওই যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ, এই দেখেন শিক্ষক নিয়োগ, কি পরিমাণ চাকরির কোশ্চেন আপনারা দেখলে বুঝবেন। অর্থাৎ এই কোশ্চেনগুলো আপনাকে অবশ্যই সলভ করতে হবে। শুধু সলভ করা না, আপনাকে বেসিক ক্লিয়ার থাকতে হবে, আপনার বেসিক জানতে হবে। বেসিক ছাড়া আসলে ভাত নাই। হ্যাঁ, ইংরেজি জগতে যদি আপনি রুল ধরতে না পারেন, যদি ধরতে না পারেন রুল, আপনি করবেন ভুল। হ্যাঁ, এটা মনে রাখবেন, যে কোনো ইংরেজিতে যদি আপনি ধরতে না পারেন রুল, আপনি করবেন ভুল। এটাই হচ্ছে মূল কথা। আসেন আমরা কিছু কোশ্চেন লিখি। দেখেন, হি সেইড, আচ্ছা ওই কোশ্চেনটা লিখি যেটা নোবেল পুরস্কার পাওয়া কোশ্চেন, যে কোশ্চেনটাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। হি সেইড গুড মর্নিং মিস্টার কামাল। হ্যাঁ, হি সেইড গুড মর্নিং মিস্টার কামাল। হ্যাঁ, এই কোশ্চেনটাকে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। কেন নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল? নোবেল কমিটি চিন্তা করলেন যে যেহেতু এই কোশ্চেনটা 10 থেকে 20 বার বাংলাদেশের সরকারি চাকরিতে আসছে, তাহলে তাদের দায়বদ্ধতার জায়গা থেকে, এই পপুলারিটির জায়গা থেকে তারা কিন্তু এটাকে নোবেল পুরস্কার দিয়েছিল। তাহলে এই নোবেল পুরস্কার মার্কা কোশ্চেনটা যদি আমরা সলভ করতে যাই, তাহলে আমাদের নিয়মটা কি? নিয়মটা কি? যদি শুভেচ্ছা থাকে, গুড মর্নিং, গুড আফটারনুন, নুন, ইভিনিং, এভরি ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি বার্থডে, রমজান মোবারক, ঈদ মোবারক, হ্যাপি ভ্যালেন্টাইন ডে, বা আপনার যে ডে ভালো লাগে সেই ডে ঢুকাই দেন, ওখানে সমস্যা নাই। তাহলে এই ধরনের কোশ্চেন যখন আপনি সলভ করবেন, কিভাবে? একটু নিয়মটা দেখেন। নিয়মটা আমি এখন লিখি নাই, আমি এখন আপনাকে নিয়মটা দিব। নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস উইশ
উইশ প্লাস অবজেক্ট প্লাস উক্ত শব্দ, দয়া করে এটা লিখে নেবেন, এটা সবাই লিখে নেবেন। সাবজেক্ট প্লাস উইশ প্লাস উক্ত শব্দ, যতগুলো কোশ্চেন আমি আপনাদেরকে সলভ করাবো প্রত্যেকটি চাকরির কোশ্চেন, এবং এই চাকরির এমসিকিউ কোশ্চেন গুলো আপনার বেসিক আমি তুলে দেবো ইনশাল্লাহ প্রতিদিন রাত 11টা। বিকি আপডেট স্টাডি, যারা এখনো শেয়ার দিনই দয়া করে শেয়ার দিয়ে দেন। তাহলে আমরা যদি সাবজেক্ট লিখে কি লিখবো, এটা সাবজেক্ট, তাহলে কি লিখবো এখানে হি, হি, তারপরে কি লিখবো উইশ, হি উইশ। অবজেক্ট কি আছে, অবজেক্ট কি আছে, আছে, এই মিস্টার কামাল হচ্ছে অবজেক্ট, তাহলে হি উইশড মিস্টার কামাল কি উইশ করছিল, উক্ত শব্দ, উক্ত শব্দটা কি আছে, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আরো কিছু প্রিভিয়াস কোশ্চেন দিই, চাকরির কোশ্চেন দিই, আপনারা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স শিখছি, পাশাপাশি এক্সপ্রেশনাল রুল গুলো শিখছি। আরো কিছু কোশ্চেন দিই। I said to him good morning. I said to him good morning. I said to him good morning. গুড মর্নিং। এই কোশ্চেনের উত্তর কি হবে সবাই কমেন্ট করবেন, সকলে কমেন্ট করবেন। এই কোশ্চেনের উত্তর কি হবে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কত কোশ্চেন, 2017। এই কোশ্চেনের উত্তর সবাই কমেন্ট করবেন প্লিজ। আমি আশাবাদী যারা আমার লাইভটি দেখছেন, যদি তার জীবনে কোনোদিন ন্যারেশন না করেও থাকেন আপনি বুঝবেন। আপনি যদি জীবনে কখনো ন্যারেশন না করেও থাকেন, আমি যে নিয়মটা এখন এই মুহূর্তে লিখলাম, ওই নিয়মটা যদি হুবহু দেখে দেখেও লেখেন, আপনি পারবেন ইনশাল্লাহ, আপনি পারবেন। হ্যাঁ, আপনি অবশ্যই পারবেন, কারণ আপনি এই রাত জেগে সারাদিন পরিশ্রম করে, ক্লাস করে, পরীক্ষা দিয়ে, নানা রকম টেনশন মাথায় নিয়ে, হ্যাঁ, এই বয়সে এসে যদি রাত 12টার সময় আমার ভিডিও দেখতে পারেন, তাহলে আপনি যে চাকরি পাওয়ার জন্য একজন ক্রেজি পারসন, এটা আমার বুঝতে বাকি নাই। আর যেহেতু আপনি চাকরি পাওয়ার জন্য একজন ক্রেজি পারসন, তাহলে আমি আপনাকে অবশ্যই ভালো করে শেখানোর চেষ্টা করব। এটা আমি আমার দায়িত্ব কর্তব্যের জায়গা থেকে বলছি। আচ্ছা, হি সেড টু মি গুড মর্নিং। আচ্ছা, আপনারা উত্তর লিখছেন কি না বুঝতেছি না, আমি কোশ্চেনটা সলভ করে দিচ্ছি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ 2017 কোশ্চেন, আমি কোশ্চেনটি সলভ করে দিই, তারপরে আরো একটি নিয়মে যাব। দেখেন, যেহেতু গুড মর্নিং শব্দটা আছে, কি বলছি, গুড মর্নিং, তাহলে আমাদের বাক্যের প্রথমে কি লাগবে, সাবজেক্ট, সাবজেক্ট, তারপরে এখানে কি লিখবেন, উইশ, উইশ, অবজেক্ট কি আছে, হিম, অবজেক্ট কি আছে, হিম, তাহলে আই উইশড হিম, কি উইশ করলাম, গুড মর্নিং। ড্যাট লিখবেন না আবার দয়া করে, কেউ আবার দয়া করে ড্যাট লিখবেন না, এটা হচ্ছে উত্তর। তাহলে আই উইশড হিম গুড মর্নিং। আমার মনে হয় খুবই সহজ এবং আপনারা বুঝছেন, আমার মনে হয় খুবই সহজ, আপনারা বুঝছেন। আই উইশ হিম গুড মর্নিং, কিয়া বলছে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হুমায়ুন কবির, আচ্ছা, শাহাজুল ইসলাম বলছে আই উইশ হিম গুড মর্নিং, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কেউ? আচ্ছা, আমরা একটু বিদায় রিলেটেড শব্দ শিখি, কারণ আমাদেরও নিজেদেরও বিদায়ের বেলা হয়ে যাচ্ছে। অর্থাৎ বিদায় রিলেটেড শব্দ থাকলে কিভাবে আমরা ন্যারেশন করব, মিসাইল টেকনিক দিয়ে কিভাবে সেই বিদায় রিলেটেড প্রিভিয়াস চাকরির কোশ্চেন গুলোকে আমরা ঘায়েল করব, এই ঘায়েল করার সিস্টেমটা আমরা এখন একটু শিখে নিই। লিখবেন বিদায়, বিদায়, বিদায় ইংরেজি আসলে কি, ফেয়ারওয়েল হতে পারে, গুড বাই অথবা বাই, এটা হইতে পারে, অথবা বাই বাই, এটা হইতে পারে, কি হইতে পারে, সি অফ, এটা হইতে পারে, হ্যাঁ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, এটা হইতে পারে, কি কি হইতে পারে, টা টা টাটা হইতে পারে, হ্যাঁ, আর কি কি হইতে পারে, অডি অফ দরকার নাই ওটা, ফেয়ারওয়েল, গুড বাই, বাই বাই, টাটা, সি অফ, আল্লাহ হাফেজ, এই শব্দগুলো। আরো কিছু আছে কিনা আমি দেখি, হ্যাঁ, গুড নাইট হইতে পারে, ঠিক আছে, গুড নাইট, গুড নাইট।
এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সের ভিতরে থাকে তাহলে আমরা কিভাবে ন্যারেশন করব, একটি রুল দিব, আপনারা দয়া করে ওই রুলটা লিখে নেবেন। হ্যাঁ, পার্থ বলছে নাইস ক্লাস স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, তাহলে আমরা এখন এই ধরনের শব্দ থাকলে কিভাবে করব, ফেয়ারওয়েল যদি থাকে, গুড বাই যদি থাকে, বাই যদি থাকে, বাই বাই যদি থাকে, সি অফ যদি থাকে, সি আল্লাহ হাফেজ যদি থাকে, টাটা যদি থাকে এবং গুড নাইট যদি থাকে, তাহলে কিভাবে করব আপনারা গঠনটা একটু লিখবেন। গঠনটা যেটা সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস বিএডি বেড প্লাস অবজেক্ট প্লাস উক্ত শব্দ, দয়া করে একটু লিখে নেবেন। হ্যাঁ, এই বেড বিএডি মনে রাখবেন, আমরা কাউকে বিদায় দিয়ে আসলে বেডে যাই, আমরা কাউকে বিদায় দিয়ে এই বেডে যাই, বেড মানে বিছানাতে যাই, তাই না, বিছানায় যাই ঘুমানোর জন্য, কাউকে বিদায় দিয়ে আমরা বেডে যাই, এই বেড থেকে এই ব্যাট, এই শব্দটা মনে রাখবেন যে বিদায় রিলেটেড শব্দ থাকলে ব্যাট বসে, বিএডি, বিদায় রিলেটেড শব্দ থাকলে বিএডি ব্যাট বসে, কারণ আমরা কাউকে বিদায় দিয়ে কোথায় যাই, বিছানায় যাই, বেডে যাই, এই বেড থেকে ব্যাট গুড নাইট দিয়ে আপনি বেডে চলে গেলেন, তাই ওইখানে আমি বিএডি এই শব্দটা লিখলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আমরা কিছু কোশ্চেন লিখি। হ্যাঁ, কিছু চাকরির কোশ্চেন লিখি, যে এটা দিয়ে আসলে কোনো চাকরির কোশ্চেন আসে কিনা সেগুলো একটু জানার চেষ্টা করি। যারা শেয়ার দেননি দয়া করে শেয়ার দিবেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন, দয়া করে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন, শেয়ার দিবেন, আপনার শেয়ার আমাকে ইন্সপায়ার করবে। আচ্ছা, আনিস সেইড গুড নাইট ফাদার, আনিস সেইড, আনিস সেইড গুড নাইট ফাদার। কোথায় পড়ছে? প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ, কত সালে? প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ, আচ্ছা, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2011, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2011 কোশ্চেন। এই কোশ্চেনটা হুবহু আছে। আই সেইড গুড নাইট ফাদার, এটা সবাই কমেন্ট করবেন। উত্তর কি হবে? গঠন লিখে দিয়েছিলাম, ওই গঠন অনুযায়ী আপনারা অবশ্যই মনে হয় খাতাতে নোট ডাউন করছেন। আচ্ছা, একটু কমেন্ট করবেন যে উত্তর কি হবে। আচ্ছা, কমেন্ট করার দরকার নেই, আমি এটা উত্তর শিখিয়ে দিচ্ছি, পরবর্তী সেন্টেন্সটা আপনারা কমেন্ট করবেন। হ্যাঁ, দেখেন এখানে যেহেতু বিদায় বোঝাচ্ছে, গুড নাইট মানে কি? বিদায়। যেহেতু বিদায় বোঝাচ্ছে, তাহলে কাউকে বিদায় দিয়ে আমরা কোথায় যাই? কাউকে বিদায় দিয়ে আমরা কোথায় যাই? আমরা এই বেডে যাই, তাই না? আমরা কাউকে বিদায় দিয়ে কোথায় যাই? বেডে যাই। তারপরে এই বাকি অবজেক্ট কে? অবজেক্ট হচ্ছে ফাদার, অবজেক্ট কে? ফাদার। এরপরে কোন শব্দটা আছে? উক্ত শব্দ। উক্ত শব্দ মানে গুড নাইট। উক্ত শব্দ কি আছে? গুড নাইট। তাহলে কি আছে? আনিস বেড ফাদার গুড নাইট। ফাদার বলতে হিজ ফাদার দিবেন। হ্যাঁ, আনিস তার বাবাকে আসলে গুড নাইট দিয়েছে, তাহলে আনিস বেড হিজ ফাদার গুড নাইট। আনিস তার বাবাকে গুড নাইট দিয়েছে। আমরা আরো কিছু কোশ্চেন সলভ করি। আমি এখন যে কোশ্চেনটা দিব, এই কোশ্চেনটা সবাই সলভ করবেন। আমি সকলের কমেন্ট দেখবো ইনশাল্লাহ। আমি কিন্তু ক্লাসের শেষ পর্বে আজকে, আর পরবর্তী ক্লাসটা কোন টপিকের ওপর নেওয়া যায় আপনারা একটু কমেন্ট করবেন। সেই টপিক, যে টপিক আপনাদের বেশি সমস্যা, ওই টপিকটাই বলবেন, আমি ওটা করানোর চেষ্টা করব। হি সেইড ফেয়ারওয়েল মাই ফ্রেন্ডস। হি সেইড ফেয়ারওয়েল মাই ফ্রেন্ডস। এটাও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কোশ্চেন, আমি লিখছি না ওটা। এটাও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কোশ্চেন 17, হিসাব রক্ষকের কোশ্চেন ছিল 17। তাহলে হি সেইড ফেয়ারওয়েল মাই ফ্রেন্ড, এটা উত্তর কি হবে? এটা দয়া করে কমেন্ট করবেন আপনারা। ফেয়ারওয়েল মাই ফ্রেন্ড। এটা আরো অন্যভাবে উত্তর করা যায়। হ্যাঁ, আরো অন্যভাবে উত্তর করা যায়। আচ্ছা, শফিকুল ইসলাম শফিক বলছে ভয়েস, তাই তো? ভয়েস চেঞ্জের কথা বলছেন। ওকে, আপনারা জানেন ভয়েস চেঞ্জের আমার নিয়ম কি? আমার কিন্তু ভয়েস চেঞ্জের নিয়ম একটাই, আপনারা অনেকেই জানেন। আমার ভয়েস চেঞ্জের নিয়মটা কি? আমার ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে এস এ বি, সাপ, বি এ বি ও, ভাবো। এই একটা নিয়ম দিয়ে চাকরির জগতে যত কোশ্চেন আছে, 300, 400, 500 যা কোশ্চেন থাকুক না কেন, এই সাপ ভাবো একটা নিয়ম দিয়ে আমি সব কোশ্চেন সলভ করাই ইনশাল্লাহ।
আমি এই নিয়মটা তৈরি করেছিলাম এবং আমার যে মিসাইল ইংলিশ বইটা আসবে সেখানে এই নিয়মটা থাকবে এবং 33 বছরের প্রিভিয়াস কোশ্চেন আমি সেখানে অ্যাড করে দিব। 33 বছরের প্রিভিয়াস কোশ্চেন। হ্যাঁ, ঠিক আছে। আমি তাহলে নেক্সট ক্লাস কিন্তু ভয়েস চেঞ্জের উপর করব এবং ভয়েস চেঞ্জের ওই প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করাবো ইনশাল্লাহ। ঠিক আছে, প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করাবো। আচ্ছা দেখেন তাহলে এটা উত্তর কি হবে? এটা উত্তর কি হবে? He bade his friend farewell, অথবা হি, আরেকটা নিয়ম এটার, আরো একটা উত্তর এটা লেখা যায়, সেটা কি? হি bade farewell to his ফ্রেন্ডস। যখন আপনি ফেয়ারওয়েলটা এখানে ব্যবহার করবেন তখন আবার টু লিখতে হয়, এই জন্য এই ধরনের নিয়ম আমি করাই না। এই ধরনের নিয়ম একটু ক্রিটিক্যাল ভুল হওয়ার সম্ভাবনা থাকে। উত্তর কিন্তু ঠিক আছে, বাট আগে যে নিয়মটা আমি দিলাম এই নিয়মটা করলেও আপনার ভুল হবে না। এই জন্য আমি একটি এমন নিয়ম দিই যাতে আপনার ভুলটা না হয়, কারণ একটা মার্কের জন্য আমাদের চাকরি হয় না, এই দুঃখ কষ্টটা আমরা বুঝি। হ্যাঁ, এই জন্য আমি আপনাকে এমন নিয়ম শিখাবো না যে আপনি কনফিউশনে পড়বেন। অলরেডি আমাদের জীবনটা কনফিউশনে, হ্যাঁ আমাদের জীবনটা তুলো তুলো হয়ে যাচ্ছে, সেখানে আপনাদের আমি কি কনফিউশনে ফেলাবো? লাস্ট একটা বাক্য লিখে দিই, হি সেইড ফ্রেন্ডস গুড বাই। হি সেইড ফ্রেন্ডস গুড বাই। হি সেইড ফ্রেন্ডস গুড বাই। এই বাক্যটা একটু করতে হবে, হি সেইড ফ্রেন্ডস গুড বাই। এখানে আপনারা অনেকে আবার অ্যাড্রেসিং দিয়েও করেন, অ্যাড্রেসিং এর নিয়মে যাবেন না, এই নর্মাল নিয়মটাই করবেন। হ্যাঁ, নর্মাল এই নিয়ম, ব্র্যাকেটের ভিতরে কমা দিয়ে যদি কোনো সাবজেক্ট থাকে আপনারা ওইটারে সরাসরি অবজেক্ট ধরে নেবেন। হ্যাঁ, অ্যাড্রেসিং করতে যাবেন না, তাহলে আরো খুবই সহজ হবে। ঠিক আছে, যারা শেয়ার দেননি দয়া করে শেয়ারটা দিয়ে দিবেন, রিকোয়েস্ট করছি শেয়ারটা দিয়ে দিবেন। হ্যাঁ, অবশ্যই শেয়ারটা দিয়ে দিবেন। এর পরবর্তীতে অফার দিব, যারা যত বেশি শেয়ার দিবে তাদেরকে আমার মিসাইল ইংলিশ বইটা দিব। হ্যাঁ, একটি এক এক সপ্তাহ থাকবে, প্রতি সপ্তাহে যে যত বেশি শেয়ার দিবে নিজের টাইম লাইন, বিভিন্ন পেজে, বিভিন্ন গ্রুপে, পেজ না বিভিন্ন গ্রুপে, বড় বড় গ্রুপগুলোতে যারা যত বেশি শেয়ার দিবে আমি তাদেরকে আমার বই দিব। প্রতি সপ্তাহে আমি বই গিফট করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা একটু চেষ্টা করি, দেখি এই কোশ্চেনের উত্তরটা কি হবে। এই কোশ্চেনের উত্তর দেখেন, হি, এখানে যেহেতু গুড বাই শব্দটা আছে তাহলে কি হবে? হি গুড বাই দিয়ে বেডে গেলাম, বেড, হি বেড ফ্রেন্ডস কি? এই যে গুড বাই, গুড বাই। হি বেড ফ্রেন্ডস গুড বাই। হি বেড ফ্রেন্ডস গুড বাই। আপনি যদি মনে করেন যে এখানে একটা হিজ দিবেন তাও ভুল হবে না, ঠিক আছে, এটা হিজ দিবেন। হ্যাঁ, দিলে ভালো হয়। যদি আপনার ওখানে কোনো পজিটিভ কেস থাকে দিবেন, না থাকলে দিবেন না। আবার যদি আপনি দিয়েন যে হি বেড ফ্রেন্ডস গুড বাই, তাও হবে। আবার যদি লেখেন যে হি বেড হিজ ফ্রেন্ডস, তার বন্ধু বান্ধবটি বলছে গুড বাই, তাও হবে। হ্যাঁ, শাহজুল ইসলাম বলছে হিজ ফ্রেন্ডস গুড বাই, হিজ ফ্রেন্ডসটা দিলে সব থেকে ভালো হয়। ঠিক আছে, তাহলে যেহেতু আমি গুড বাই লিখেই ফেলছি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে ভয়েস চেঞ্জের ওপরে, ভয়েসের মিসাইল টেকনিক মারবো। মনে রাখবেন কালকের কিন্তু প্রচন্ড পরিমাণে মিসাইল টেকনিক পারবো। অর্থাৎ একটা রুল দিয়ে যখন আপনাকে আমি যত প্রিভিয়াস কোশ্চেন আছে ওইগুলো সলভ করাবো 33 বছরে, তাহলে নিশ্চিত থাকবেন ওই একটা রুল সে কি ধরনের মিসাইল, হ্যাঁ এটা কি ধরনের মিসাইল হইতে পারে আপনারা কালকের বুঝবেন ইনশাল্লাহ কোশ্চেন যখন সলভ করাবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।